ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো ইতিপূর্বে আমি তোমাদের মোট 17টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আজকের আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ গণিতগুলো আমি সমাধান করে দেখাবো। তো চলো, 18 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। একের দাগের প্রশ্ন কি বলা আছে যে 4:8 সমানুপাতি 6:x, এই এক্সের মানটা কত আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা যেখানে রয়েছে দেখো, একের দাগের প্রশ্নটা বলা আছে 4:8 সমানুপাতি বা $6 কত হচ্ছে এক্স। এবার আমরা অনুপাতগুলো তুলব। তাহলে আমরা সূত্র জানি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, বুঝছো? এভাবে করতে পারি। তাহলে আমরা চতুর্থ পদ বের করে এদেরকে গুণ করে 4 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে হতে পারে। যদি আমরা সমাধানের আকারে বা সমীকরণের আকারে প্রকাশ করি, কত হবে 4 বাই কত হচ্ছে 8, আর এটা ইকুয়ালস টু দাও, তাহলে 6 বাই কত হচ্ছে এক্স বা দেবে এখানে। তাহলে এক্সের মানটা এর সঙ্গে গুণ করবো, অর্থাৎ 4x ইকুয়ালস টু কত হবে 8×6 48, 4×48 কোনাকুনি গুণ করেছি আমরা। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 48 বাই কত হচ্ছে 4, 4×1=4 আর 4×2 কত হচ্ছে 8। অতএব এক্স ইকুয়ালস টু কত হলো, এক্স ইকুয়ালস টু 12 হলো। এক্সের মান কত বেরোলো, এক্সের মান বেরোলো 12। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। না, এর অপশান নম্বর কোনটা হচ্ছে? অপশান নম্বর বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, -2 - -4 এর মান কত হবে? আমরা জানি যে এখানে আমি করে দিচ্ছি, না চলো খাতা করে দিচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা যেহেতু বলা হচ্ছে, তাহলে -2 আর -4, তাহলে এর মান কত হবে? আমরা যদি -2 ব্র্যাকেট তুলি, মাইনাস মাইনাস কী হবে, প্লাস হচ্ছে +4, কত হবে 2 উত্তর হবে, অর্থাৎ +2 উত্তর হবে। এক্ষেত্রে কী হবে, +2 হবে, বড় সংখ্যা রেখে প্লাস আছে, সুতরাং প্লাস হবে, +2 উত্তর হবে। তাহলে এখানে অপশান কি বলা আছে? অপশানে বলা আছে কোনটা, +2, এখানে অপশান নম্বর ডি সঠিক উত্তর, +2। পর অপশান দেখো যে x⁴ ইন্টু y⁴ ইকুয়ালস টু কত। তাহলে ইকুয়ালস টু কত হবে? আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু সমধর্মী রাশি নয়, এর নিধানগুলো এক্স, কিন্তু এক্স আর ওয়াই সমধর্মী রাশি নয়, এদের ভিন্ন মান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কী করবো আমরা, এক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে, এটা কমন নিতে পারে। তাহলে এক্স ইন্টু ওয়াই আছে, এই কমন আসতে পারে। তাহলে এক্ষেত্রে কী হবে, এটা যদি কমন চলে আসে, কোনটা সঠিক উত্তর হবে? তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অপশান নম্বর বিটা সঠিক উত্তর হবে। কেননা দেখো, এক্সের পাওয়ার ইন্টু ওয়াইয়ের পাওয়ার দেখো প্রতিটা মাথায় কিন্তু পাওয়ার সমান আছে, সেম আছে। যদি পাওয়ার কমন নিই, পাওয়ার কমন নিই, তাহলে সেক্ষেত্রে হবে এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে, পাওয়ারটা কমন নিলে ব্র্যাকেটের বাইরে কিন্তু পাওয়ার হবে, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন চলো, 4 থেকে প্রশ্ন, x=-2 হলে 3x² - 2 এর মান কত? তাহলে x এর মান কত বলা হচ্ছে? তাহলে x এর মান বলা হচ্ছে দেখো, তাহলে x এর মান বলা হয়েছে এখানে প্রশ্নটা আচ্ছা 3x² - 2, এখানে x সমান কত বলেছে? তাহলে x ইকুয়ালস টু -2 দেওয়া আছে। সুতরাং আমরা কী করবো, তাহলে x ইন্টু 3, সরি এটা কী হবে, 3 আছে, 3x² আছে, 3 ইন্টু কত হচ্ছে, x এর মান কত হচ্ছে -2 এর হোল স্কোয়ার আছে, -2। দেখো সমান দেব। দেখো তোমরা সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার পাওয়ার যদি বা ঘাত যদি জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে তার নিধান কী হবে, নিধান যদি ঋণাত্মক হয়, সেটা কী হবে, ধনাত্মক হয়ে যাবে। অর্থাৎ 2 এর বর্গ কত হয়, আমরা জানি 4, অর্থাৎ 4 শুধু হবে। আর 3 গুণিতক কত হবে, 4 হবে, আর বিয়োগ 2 কত হবে, 4×3 = 12 হচ্ছে -2, সমান কত হচ্ছে 10। অ্যান্সার কত হলো, অ্যান্সার 10। কোন অপশানটা সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি আমরা, 4 দিকের অপশান আছে, অপশান নম্বর বি সঠিক উত্তর হবে, 10 হবে। 6 থেকে প্রশ্ন দেখো, 6 থেকে প্রশ্ন কি বলা আছে, a - b হোল স্কোয়ার ইকুয়ালস টু a² - 10a + 25 হলে b এর ধনাত্মক মান কোনটি হবে? b এর ধনাত্মক মান কোনটা হবে? তাহলে b এর ঋণাত্মক জানতে চাওয়া হয়নি, b এর ধনাত্মক মান জানতে চাওয়া হয়েছে। তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে এখানে বলা হচ্ছে দেখো, এখানে a - b হোল স্কোয়ার বলা আছে। আমরা জানি a - b হোল স্কোয়ার সূত্র জানি কী হয়, a - b এর হোল স্কোয়ার সূত্র কী হয়, তাহলে a² - 2ab প্লাস কী হয়েছে, প্লাস b²। তাহলে এখানে প্রশ্নটা কী হয়েছে, এখানে বলা আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সূত্রানুযায়ী এখানে বলা আছে a² হচ্ছে a এর হোল স্কোয়ার মাইনাস সূত্রানুযায়ী পাচ্ছি 2 ইন্টু এ হচ্ছে a
ইন্টু এখানে 25 আছে, ডিস্টেন্স রেখে 25টা অর্থাৎ 5-এর বর্গ করে দিই, অর্থাৎ 25-এর বর্গমূল কত হচ্ছে 5, 5টা আমরা এখানে লিখে দিই। কত হচ্ছে এখানে বি এর ভ্যালু কত বলা হচ্ছে বি, তাহলে এই বি এর ভ্যালুটা কত আমাদের বের করতে হবে। তাহলে কি হলো, তাহলে এক্ষেত্রে বি এর ভ্যালুটা কী পাবো আমরা, এখানে বি এর ভ্যালু কত হবে, চলো বি এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 5 হচ্ছে, বি এর ভ্যালু কোনটা আছে 5 হচ্ছে, অর্থাৎ তাহলে এ মাইনাস 5-এর হোল স্কোয়ার, এ আছে আর বি এর ভ্যালু কত হলো 5 হলো, অতএব বি ইকুয়ালস টু কি ধনাত্মক মান কত হবে, শুধুমাত্র 5 হবে। বি এর ধনাত্মক মান বলেছে, বি এর ধনাত্মক মান কী হবে, তাহলে বি এর ধনাত্মক মান কী হবে, এক্ষেত্রে 5 হবে, শুধুমাত্র 5 হবে, কেন বি এর ধনাত্মক মান কত হবে 5 হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানটা কোনটা হবে, 5 দেখতে পাচ্ছি, ধনাত্মক মান 5 হচ্ছে, অপশান নম্বর বিটা সঠিক উত্তর হবে 5। চলো পরের প্রশ্ন কী বলা আছে, 6 দাগের প্রশ্ন কী বলা আছে, 6 দাগের প্রশ্ন তোমাদের বলা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি, সবসময় জানি যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলো, দেখো দুটি সমান্তরাল সরলরেখা আর ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, অর্থাৎ এই দুটি কোণের যোগফল, এই দুটি অন্তস্থ কোণের যোগফল কত হবে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল কত হবে, সর্বদা 180 ডিগ্রি হয়, আমরা জানি কি সর্বদা 180 ডিগ্রি হবে। চলো পরের প্রশ্ন কি, আমরা পরের প্রশ্ন কি বলা আছে, 7 দাগের প্রশ্ন বলা আছে যে একটি সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, একটি সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে। আমরা জানি যে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হয়, ঘূর্ণন প্রতিসাম্য কোণ সর্বদা 180 ডিগ্রি হবে, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে 180 ডিগ্রি হবে, বুঝে গেছে। 180 ডিগ্রি কোনটা, কোন অপশন সঠিক উত্তর হবে, অপশন নম্বর সি সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। আর সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে কত হবে 180 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে, মাত্রা হবে দুটি হবে, 360কে যদি আমরা 180 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মাত্রা কত হবে, মাত্রা সমান 2 হবে। তারপরে দেখো, আচ্ছা এখানে কি লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না, তাহলে বহুভুজের সুষম বোধ হয়, এখানে বোধ হয় সুষম লেখা আছে, সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে, সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা আছে 60 ডিগ্রি হলে তার মাত্রা কত হবে জানি আমরা, তার মাত্রা আমাদের বের করতে হবে, আর তার মাত্রা যা বেরোবে তার হবে কি বহুভুজটির কর্ণ সংখ্যা হবে, বাহুর সংখ্যা হবে, তার বাহুর সংখ্যা তাই হবে। তার আমরা যদি প্রতিসাম্য কোণ যদি 60 ডিগ্রি হয় তার মাত্রা কত পাবো আমরা, বহুভুজটির বাহুর সংখ্যা, ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা বের করতে হলে আমরা কি করব, যে 360কে আমরা 360কে 60 দিয়ে ভাগ করব। তাহলে 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে 360 ডিগ্রিকে আমরা যদি 60 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে 0 0 করে 6 কত হচ্ছে 36, কত হবে 6 হবে, 6টি। তাহলে বাহুর সংখ্যা কত হবে, বাহুর সংখ্যা কত হবে 6টি হবে। তাহলে তোমাদের 8 দাগের অপশন নম্বর কোনটা হবে, অপশন নম্বর সি সঠিক উত্তর হবে, 6টি হবে, বাহুর সংখ্যা কত হবে 6টি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলা আছে দেখি, পরের প্রশ্ন বলা আছে দেখো, এখানে এদিকে চলে আসি আমরা, 9 দাগের প্রশ্ন দেখো, 8 দাগেরটা হয়ে গেছে, 9 দাগের কি বলা আছে যে রম্বস হলো একটি বিশেষ ধরনের কি হচ্ছে, রম্বস হলো একটি বিশেষ ধরনের সামান্তরিক, আমরা আগে জেনেছি যে রম্বস হলো একটি বিশেষ ধরনের সামান্তরিক হবে, ঠিক আছে, সামান্তরিক কেমন। পরের প্রশ্ন কি 10 দাগের প্রশ্ন যে মাধবীর কাছে x টাকা আছে, স্মিতার কাছে কত আছে, মাধবীর টাকার দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম আছে, মিতার টাকার পরিমাণ কত হবে। তাহলে এখানে মাধবীর কাছে বলা হচ্ছে x টাকা, মাধবীর কাছে কত টাকা আছে, তাহলে মাধবীর কাছে x টাকা আছে, মাধবীর কাছে x টাকা, আর স্মিতের কাছে কত আছে, স্মিতের কাছে আছে কত হবে, স্মিতের কাছে মাধবীর টাকার দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম, অর্থাৎ মাধবীর যে টাকা আছে তার দ্বিগুণ অর্থাৎ 2x টাকা, আর 10 টাকা কম -10 টাকা বলা আছে। তাহলে মাধবীর কাছে কত টাকা x টাকা আছে, আর স্মিতের কাছে কত আছে, স্মিতের কাছে আছে 2x -10 টাকা, 2x -10 টাকা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, যে স্মিতের কাছে টাকার পরিমাণ কত হবে, স্মিতের কাছে টাকার পরিমাণ কত হবে 2x -10 টাকা, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখি, না এখানে অপশান রয়েছে দেখো 2x -10 টাকা, 2x -10, অপশান নম্বর ডি সঠিক উত্তর হবে
2x মাইনাস 10 টাকা। চলো 2 এর দাগের প্রশ্ন কি বলা আছে? 2 এর দাগের প্রশ্ন দেখো, 2 এর দাগের প্রশ্ন বলা আছে 2 এর একেরটা উৎপাদকে বিশ্লেষণ করো। 25x² মাইনাস 20x প্লাস 4 কত হচ্ছে? উৎপাদক বিশ্লেষণ করো যে 25x² মাইনাস 20x প্লাস 4 যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি করি তাহলে এই ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করবো, তাহলে 25x² মাইনাস 20x প্লাস 4। দেখো এখানে দেখো প্রথম পদ, মধ্যপদ আর অন্তিম পদ বা শেষ পদ। দেখো প্রথম পদের সহগ কত হচ্ছে? 25 আছে, আর অন্তিম পদের সহগ কত হচ্ছে? 4 আছে। এই দুটোকে আমরা গুণ করবো, 25 আর 4 গুণ করবো, 25 4 100, 100কে আমরা লসাগু করবো, 2 50 আর 2 25 আর 5 5। দেখো এখানে কতগুলো লসাগু করলাম? 1 2 2 5 5 পেলাম। এই যে মধ্যপদ কত আছে? মধ্যপদের সংখ্যা হচ্ছে 20। 20কে প্রমাণ করতে হলে এই সংখ্যাগুলো কি যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে? দেখো এখানে 5 আচ্ছা 5 5 25, আচ্ছা 25 থেকে 5 25 দুগুণে 4। দেখো 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10। যদি 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 করি, সেক্ষেত্রে কত হবে? 10 যুক্ত 10 সমান কত হবে? 20 হবে, তাই না? তাহলে 20 হবে। তাহলে 20 10 10 10 যুক্ত 10 করলে কি 20 হবে? তাহলে আমরা সমান দেবো, তাহলে 25x² মাইনাস কত হচ্ছে? 10 যুক্ত 10 করলে কত হবে? 20 হবে। 20 ইন্টু এক্স প্লাস 4 সমান 25x² মাইনাস 10x মাইনাস 10x প্লাস 4 সমান কত হচ্ছে? এবার দুটো করে পদের নিচে আমরা দাগ দেবো। এখানে কি কমন আসবে? তাহলে এখানে 5 কমন আসবে। 5 যদি 5x কমন আসবে, 5x যদি কমন আসে, এখানে 5 5 কত হচ্ছে? 25 হচ্ছে, আর x কত হবে? x² হচ্ছে, মাইনাস 5 দুগুণে কত হচ্ছে? 10, আর শুধু 2 থাকবে এখানে। এখানে মাইনাস 10x আর 4 আছে, 2 যদি কমন আসে তাহলে কত হবে? 2 5 কত হচ্ছে? 10, 2 5 10, আর x থাকছে, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, মাইনাস কমন নিলে এখানে প্লাস মাইনাস ছিল, মাইনাস কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? 2 দুগুণে 4। দুটো সমান পদের একটি লিখবো, অর্থাৎ 5x মাইনাস 2 একটা হবে, আর একটা 5x মাইনাস 2, একটা 5x মাইনাস 2, বুঝেছে? তাহলে তোমাদের উৎপাদক কত হলো? 5x মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। 2টা কি বলেছে? কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যের 20 জন 40 জন লোকের কতদিন চলবে? চলো এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি আমরা। কেমন? 2 নম্বরের প্রশ্ন যেহেতু ঐকিক নিয়মে যথেষ্ট। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলেছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, তাই 40 জন লোক কতদিন চলবে? তাহলে 12 জন লোকের খাদ্য চলে, 12 জন লোকের খাদ্য কত চলে? 40 দিন চলে। কতদিন? 40 দিন চলে, 40 দিন চলে। তাহলে একজন যদি খায় ওই খাদ্য বেশি হবে, তাহলে 40 গুণিত কত হবে? 12 দিন। আর যদি 40 জন লোক খায়, সে আচ্ছা 20 দিন চলে, বলেছে 20 দিন, প্রথমে 20 দিন বলা আছে, 20 দিন চলবে। তাহলে 12 জন লোকের খাদ্য 20 দিন চলবে, আর এখানে 20 গুণিতক 12 হবে, 20 গুণিতক 12। এরপর বলা আছে যে 40 জন লোকের খাদ্য কতদিন চলবে? 40 জন লোকের খাদ্য কত হবে? 20 গুণিতক কত হচ্ছে? 12 বাই কত হচ্ছে? 40। 20 দুগুণে কত হচ্ছে? 40, 20 দুগুণে 40 হচ্ছে, আর 2 6 12, 2 6 কত হচ্ছে? 12। কতদিন চলবে? কতদিন চলবে? এখানে দেখতে পাচ্ছি আমরা কতদিনে? 6 দিন চলবে, সমান কত হচ্ছে? 6 দিন চলবে। তাহলে 40 জন লোকের খাদ্য কদিন চলবে? 6 দিন চলবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নকে দেখে নিই। পরের প্রশ্ন কি বলা আছে? 3 এর প্রশ্ন দেখো, সমীকরণটির বীজ নির্ণয় করো। 2x মাইনাস 3 ইকুয়ালস টু 23। তাহলে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 23 হলে এর যদি আমরা বীজ বের করি, বীজটা কি হবে তাহলে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা রয়েছে, তোমাদের সমীকরণটা রয়েছে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 23। তাহলে তাহলে 2x ইকুয়ালস টু কত হবে? 23 প্লাস 3, বা কত আছে? তাহলে এখানে বাদ দেবো, তাহলে 2x ইকুয়ালস টু 23 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? সরি, আচ্ছা যোগ কত করা হচ্ছে? 23 সঙ্গে 3 যোগ করবো, 26 হচ্ছে। তাহলে এখানে কত হবে? তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে 26 বাই কত হচ্ছে? 2, 2 একে 2, 2 3 6, কত হলো?
অতএব এক্সের বীজ কত বের হলো, এক্সের বীজ হচ্ছে 13, এক্সের বীজ কত বের হলো, এক্সের বীজ বের হলো 13। চলো পরের প্রশ্ন দেখি। 4 দাগের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:7 এবং সংখ্যা দুটির গসক বলেছে 10। সংখ্যা দুটির গসক বলেছে, সংখ্যা দুটি কী কী? তাহলে এই দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7 এবং তাদের গসাগু, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 10 হলে সংখ্যা দুটি কী কী হবে? একটা হবে 50 হবে, একটা হবে 70 হবে। এখানে বলাই আছে যে গসাগু মানটা দেওয়া আছে, যেহেতু অনুপাত দুটো মান দেওয়া আছে, তাহলে দুটি সংখ্যা গসাগু কী হবে, দুটি সংখ্যা দুটি অনুপাতের প্রতিটি এককের সঙ্গে তোমরা 10 গুণ করে দিলে সংখ্যা বেরোবে। তাহলে এখানে যেহেতু গসাগু মান দেওয়া রয়েছে, তাহলে গসাগু রয়েছে, দুটি সংখ্যার অনুপাত রয়েছে, দুটি সংখ্যার অনুপাত কত আছে, অনুপাত সমান 5:7 দেওয়া আছে, 5:7। এবার এদের গসাগু, যেহেতু দুটি সংখ্যার গসাগু সমান 10 হলে তাহলে সংখ্যা দুটি হবে একটা হবে 5 গুণিতক 10 সমান কত হবে, 10 5 50, আবার 7 গুণিতক কত হবে, 10 সমান 10 7 70। বুঝছে, দুটি সংখ্যা বেরিয়ে গেল। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন, 36 কে 6-এর ঘাত আকারে প্রকাশ করো। তাহলে 6-এর ঘাত কত হবে, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি 6 হবে, 6 টু দি পাওয়ার 6 হবে। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু প্রশ্নটা তোমাদের রয়েছে 32 ইন্টু 36 বলা হচ্ছে, 36 ইন্টু 36, তাহলে এখানে দেখো 36, 6-এর বর্গ হচ্ছে 6 স্কোয়ার ইন্টু আবার 6 স্কোয়ার ইন্টু অর্থাৎ 6 স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে 6-এর ঘাত 6-এর স্কোয়ার হলে কি 36 হয়, 6 স্কোয়ার হলে 36, 6 স্কোয়ার 36 অর্থাৎ 6-এর বর্গ বলা আছে। তাহলে এখানে সমধর্মী রাশি হচ্ছে 6, 6টা কমন নেব, পাওয়ারগুলো কি যোগ করবো, তাহলে 2 যুক্ত 2 যুক্ত 2 কত হবে 6, অর্থাৎ 6, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো প্রশ্ন কি বলা আছে, 6 দাগের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা আমরা বারবার প্র্যাকটিস করছি, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো। দেখো 7 দাগে দেখো, একটি 75 মিটার লম্বা ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করলে ট্রেনটি গতিবেগ কত হবে? তাহলে একটি 75 মিটার লম্বা ট্রেন বলা আছে, ট্রেনটির দৈর্ঘ্য বলা আছে 75 মিটার। তাহলে 75 মিটার লম্বা ট্রেন বলা আছে, ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত হবে? তাহলে এখানে বলা আছে অত্যন্ত সহজ ব্যাপার। দেখো, একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোস্টকে, ধরো এটা ইলেকট্রিক পোস্ট, এই ট্রেনটা বলা আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত বলা আছে, 75 মিটার দীর্ঘ, 75 মিটার দীর্ঘ। তাহলে এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক পোস্ট, মনে করলাম আমরা, এটা হচ্ছে ইলেকট্রিক পোস্ট কত সেকেন্ডে অতিক্রম করবে, সেকেন্ডে বলা আছে, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে অতিক্রম করবে, 5 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে ইলেকট্রিক পোস্ট ট্রেনটি গতিবেগ বলা হচ্ছে, এখানে মিটার আর সেকেন্ড দেওয়া আছে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে, নিশ্চয়ই অবভিয়াসলি কিমি পার ঘন্টায় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটি এখানে একক দেওয়া আছে, দুটো আছে, গতি বের করতে হচ্ছে, গতিবেগ, এখানে গতিবেগ যেহেতু চেয়েছে তোমাদেরকে, তাহলে গতিবেগ ট্রেনটির গতিবেগ কত হবে, গতিবেগ সমান কি আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দূরত্ব কত আছে, দেখো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, বুঝেছে, ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, দৈর্ঘ্য কত আছে 75 মিটার। তাহলে 75 মিটার বলা আছে, 75 মিটার আছে, আর নিচে কত আছে 5 সেকেন্ড আছে, সময় আছে 5 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে কিমি পার ঘন্টা প্রকাশ করব। তাহলে কিমি পার ঘন্টা প্রকাশ করলে কি হবে, এখানে মিটারকে আমরা কি কিমিতে প্রকাশ করব, 1000 দিয়ে ভাগ করব, তাহলে 75/1000 গুণিতক, এখানে সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি 3600 দিয়ে ভাগ করব, উপরে 60 লিখে দেবো, গুণিতক 60, 3600 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 5 ছিল অলরেডি। তাহলে 60-এর দুটো শূন্য কাটবো, 1000-এর দুটো শূন্য কাটবো, তাহলে 5 একে 5, 2 25, 5 5 25 15, তাহলে 5 2 10, আর 5 3 কত হচ্ছে, 5 3 15, সংখ্যা হলো 3/2 কিমি পার ঘন্টা। তাহলে 2/3 কিমি বলা হচ্ছে, 2/3 কিমি বলা কত বলা আছে, না সরি 2/3 নয়, এখানে 6গুলো আছে, দেখো আমি ভুল করে দিয়েছি, দেখো এখানে 6 থেকে গেছে, দুটো 6 থেকে গেছে, অর্থাৎ 3 গুণিতক 6 গুণিতক
ছয়, ছয়, দুইটা কেটে দাও, 2 2 3 এ 6, তাহলে কত হচ্ছে 3 3 9 9 6 54, কত হচ্ছে 54 হচ্ছে, সমান 5 4 54। এখানে 2 3 এ 6 কেটেছি কিন্তু ভালো করে লক্ষ্য রাখো, তাহলে 6 3 আর 3 পাচ্ছি, অর্থাৎ 6 3 18, 18 3 54, 3 3 9 9 6 54, কত হচ্ছে 54 54 কিমি পার ঘন্টা, 54 কিমি পার ঘন্টা, বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে, দেখো 3 দাগের বলা আছে, আমরা 2 দাগের কমপ্লিট করে ফেলেছি। 3 দাগের একেরটা কি বলেছে, মাসুদের ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা ছিল 20টি। তাহলে ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি ছিল তা নির্ণয় করো। দেখো এই গণিতটাও আমি বারবার প্র্যাকটিস করছি, কেমন, বারবার করে দিয়েছি এই গণিতগুলো, তোমাদের কিন্তু ওইগুলো সমস্যা হবে না। ধরে নাও সংখ্যা দুটি, 5 টাকার মুদ্রা আছে এক্সটি আর 10 টাকার মুদ্রা আছে ওয়াইটি। তাহলে এক্সএস আর এক্স যুক্ত ওয়াই সমান কত হবে, তোমার 20টি মুদ্রা। তাহলে এক্সটি 5 টাকার মুদ্রা আর ওয়াইটি 10 টাকার মুদ্রা, তাহলে এক্স যুক্ত ওয়াই সমান কত হবে 20টি। এখানে এক্স বা ওয়াই এর মানটা তোমরা বের করে নিতে পারো। তাহলে ওয়াই ইকুয়ালস টু, যদি ধরো ওয়াই ইকুয়ালস টু 20 মাইনাস এক্স হয়ে যাবে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে। এরপর দেখো আমরা মোট টাকা কত বলেছে 145 টাকা। এক্স টাকার মুদ্রা যদি 5টি হয়, 5 টাকার মুদ্রা যদি এক্সটি হয় তাহলে 5x, আর 10 টাকার মধ্যে যদি ওয়াইটি হয় তাহলে 10y, তাহলে যুক্ত করবে, যুক্ত কত হবে 145 হয়ে যাবে। এভাবে করতে পারো। তাহলে একটু দেখিয়ে দিই তোমাদের, অনেকবার পড়েছে তোমাদের পেজ কটা মডেল স্কুলে এই প্রশ্নটা পড়ছে, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো, কেমন। তাহলে ধরি 10 টাকা, 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা এক্সটি ব্যাগে আছে, আর 10 টাকার মুদ্রা কত আছে ওয়াইটি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এক্স টাকা 5x গেছে, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব প্রথম শর্ত অনুসারে হতে পারে, তাহলে এক্স প্লাস ওয়াই কত আছে, মোট মুদ্রা সংখ্যা 20টি, কত হবে 20টি। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 20 মাইনাস ওয়াই, এটা হচ্ছে 1 নম্বর দাও, বুঝেছে। এরপরে রয়েছে আবার ব্যাগে মোট টাকার পরিমাণ কত হচ্ছে 145 টাকা। তাহলে এক্স টাকা 5 টাকার মুদ্রা ওয়াইটি আছে, সুতরাং আবার শর্তানুসারে লিখতে পারি, তাহলে 5x প্লাস কত হচ্ছে 10y ইকুয়ালস টু কত হচ্ছে 145, বা এখানে x এর ভ্যালু কত ছিল 20 মাইনাস ওয়াই, এটা এখানে বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু 20 মাইনাস ওয়াই প্লাস 10y ইকুয়ালস টু 145, বা গুণ করে দেবো 20 5 কত হচ্ছে 100 মাইনাস 5y প্লাস কত হবে 10y ইকুয়ালস টু 145, বা তাহলে দেখো 5y আর 10y প্লাস 5y হবে, তাহলে 100 প্লাস 5y ইকুয়ালস টু কত হবে 145, বা তাহলে 5y ইকুয়ালস টু কত হবে, তাহলে 145 মাইনাস 100, বা y ইকুয়ালস টু কত হবে 45 বাই কত হবে 5, 5 5 9 45 সমান 9। তাহলে অতএব ওয়াই কত হলো, ওয়াই সমান কত হচ্ছে 9। তাহলে ওয়াই ইকুয়ালস টু 9 হলে এক্স এর মান কত হবে, তাহলে এখানে যে 1 নম্বর সমীকরণে এখানে এক্স এর মানটা বসিয়ে দাও। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, ভালো করে ক্যারফুলি লক্ষ্য রাখো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি এক্স এর ওয়াই এর মান বসাই, তাহলে এখানে তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 20 থেকে আমরা কি 9 বাদ দেবো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু 11। তাহলে এক্স টাকার মুদ্রা কত, মানে 10 টাকার মুদ্রা আছে 11টি, 5 টাকার মুদ্রা, তাহলে অতএব 5 টাকার মুদ্রা কত হবে, 5 টাকার মুদ্রা মানে ওয়াই এক্স ধরেছিলাম 11টি, আর 10 টাকার মুদ্রা সমান কত হচ্ছে 9টি, ঠিক আছে। এইভাবে তোমরা গণিতটা সম্পূর্ণ সমাধান করবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলেছে 2 থেকে প্রশ্ন, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো।
যে একটি ট্রেন 10 সেকেন্ডে যায় 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করতে করে কত হবে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা চলো গণিতটা সমাধান করে ফেলি। দেখো দেখো মনে করো এটি একটি ট্রেন এটা, আর এটা আছে প্ল্যাটফর্ম, তাহলে এখানে বলা আছে সময় বলা আছে। দেখো একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। তাহলে লোককে অতিক্রম করে মনে করো এখানে লোকটা দাঁড়িয়েছে, এই অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। টোটাল ট্রেনের দৈর্ঘ্য এটা, আর এটা হচ্ছে সেতু কি আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে বলা হচ্ছে 22 সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্মটি অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মটি দাঁড়ানো লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে কত সেকেন্ডে 22 সেকেন্ডের মধ্যে। এই টোটাল সময়টা অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে 22 সেকেন্ডে, কত হবে 22 সেকেন্ডে অতিক্রম করে। আর ট্রেনটি 10 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনটি নিজে অতিক্রম করে কত সেকেন্ডে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত হবে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডের মধ্যে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, বুঝেছে? আর 10 সেকেন্ডের মধ্যে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে তাহলে সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে কত সেকেন্ডে। এবার 22 থেকে যদি আমরা 10 বাদ দিই কত হবে 12 সেকেন্ডে, অর্থাৎ 22 মাইনাস 10 কত হবে 12 সেকেন্ডের মধ্যে কি আছে 12 সেকেন্ডের মধ্যে 12 সেকেন্ডের মধ্যে, বুঝেছে? তাহলে এবার আমরা লিখতে পারি যে এখানে 2 সেকেন্ড পেয়ে গেছে, এখানে 2 সেকেন্ড পেয়েছে। এবার সেকেন্ডে দেখো 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা আছে, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা আছে 150 মিটার, তাই না? তাহলে 12 সেকেন্ডে 150 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে। তাহলে ট্রেন তাহলে এখানে 10 সেকেন্ডের মধ্যে কতটা পথ অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ঐকিক নিয়মের সাহায্য করি, আশা করি ছবিটা বুঝতে পেরেছো। আগের একটা মডেল স্কুলে এরকম একটা প্রশ্ন পড়েছিল, আমি তোমাদের সেটা সমাধান করে দিয়েছি এরকম ছবি এঁকে। তাহলে চলো আমরা প্রথমে করি। তাহলে 12 সেকেন্ডে যায় ট্রেনটি, ধরো ট্রেনটি 12 সেকেন্ডে যায় কত, তাহলে 150 মিটার, 150 মিটার, 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে যায় কত হবে 150 মিটার। ওই ট্রেনটি যদি 1 সেকেন্ডে যায়, নিশ্চয়ই সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক, সময় বাড়লে দূরত্ব বাড়বে আর সময় কমলে দূরত্ব কমবে, সরল সম্পর্ক। সুতরাং আমরা কী করবো, তাহলে 150 বাই কত হচ্ছে 150 বাই 12। তাহলে ট্রেনটি তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 10 সেকেন্ডে যায় সেক্ষেত্রে তাহলে 10 সেকেন্ডে যাবে কত হবে 150 বাই কত হবে 12 গুণিত কত হচ্ছে 10, তাহলে হচ্ছে 5 করো 5 5 আর এখানে কত হবে 6, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে 6 হলে তাহলে এখানে কত হবে, এখানে 3 আচ্ছা 6 বলা হচ্ছে 6 দুগুণে 12, 6 5 30, 6 দুগুণে কত হচ্ছে 12, 3 30, 6 5 30, 25 6 150 হচ্ছে সমান 25 গুণিত কত হচ্ছে 5, সমান কত হচ্ছে 25 5 125, তাহলে 125 মিটার, 125 মিটার। অতএব আমরা লিখতে পারি ট্রেনটির দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান কত আসবে 125 মিটার, 125 মিটার। এবার গতিবেগ যদি আমরা বের করি তাহলে আমরা অতএব ট্রেনটি 10 সেকেন্ডে যায়, আমরা গতিবেগ কিন্তু বের করবো আচ্ছা কিমি ঘন্টা বের করব। 10 সেকেন্ডে যায় কত হবে 125 মিটার পথ, তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, সমান কত হবে 125 বাই কত হবে 10 মিটার পথ। তাহলে এবার বলা হচ্ছে
তাহলে এবার কি বলা আছে, 1 সেকেন্ডে যায় কত আছে, এত মিটার পথ। এক্ষেত্রে আমরা যদি উপরটা কিন্তু কি আছে, মিটার আছে, নিচেরটা সময় আছে। তাহলে মিটার যদি সময় আছে, কিমিতে প্রকাশ করলে আমরা কি মিটারকে কিমিতে প্রকাশ করলে সেক্ষেত্রে হবে 125 বাই কত হবে 1000 গুণিতক নিচে 10 লেখো, উপরে কিন্তু 36 লেখো, 60 গুণিতক 60 কত হবে, দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কাটো, তাহলে কত হবে, একে তোমরা দুটো 10 আছে, তাহলে 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10, 25, 5 5 25, আর 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, আর 2 3 6, আর 2 3 6 কত হবে, সমান 5 গুণিতক 3 গুণিতক 3। তাহলে কত হবে তোমাদের এখানে, 5 3 15, 15 3 45, কত হচ্ছে 45 কিমি পার ঘন্টা। বুঝছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এই গণিতগুলো বারবার করছি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে পারছো। কেমন, পরের প্রশ্ন দেখো, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4.3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তাহলে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে কত 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করলেন। তাহলে প্রতি কাঠায় বেগুন থেকে এত টাকা, প্রতি কাঠায় পটল থেকে এত টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত লেখো। লাভের পরিমাণের অনুপাত, তাহলে কত বিঘা জমিতে চাষ করেছে, এখানে প্রতি কাঠা, এখানে কাঠা বলেছে 35 কাঠার মধ্যে 4 একক বেগুন আর 3 একক পটল। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে আমিনুর চাচার মোট জমির পরিমাণ, আমিনুর চাচার তার জমির পরিমাণ সমান 4:3। 4:3 হচ্ছে 4:3। তাহলে 4:3 অনুপাত হলে, তাহলে এক্ষেত্রে বলা আছে, তাহলে চাচার জমির পরিমাণ, সরি জমির পরিমাণ, দেখো পরিমাণের অনুপাত না, পরিমাণ, জমির পরিমাণ কত বলা আছে, 35 কাঠা। কত হবে, 35 কাঠা জমির পরিমাণ, 35 কাঠা। তাহলে বেগুন ও পটল চাষের জায়গার ক্ষেত্রে বলা আছে 4:3। জমিতে বেগুন ও পটলের চাষের অনুপাত লেখো, বেগুন জমিতে তার জমিতে বেগুন ও পটল চাষের অনুপাত কত বলা আছে, 4:3। 4:3, 4 হচ্ছে বেগুন আর 3 হচ্ছে পটল। তাহলে এবার আমরা লিখতে পারি যে 35 কাঠা জমির মধ্যে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন, কত হবে, 4 একক বেগুন। তাহলে আমরা 4 বাই দুটো যোগ করবো, 4 3 7, 7 ইন্টু কত হচ্ছে 35, 7 5 কত হচ্ছে 35, কত হবে 5 4 20 কাঠা। তাহলে 20 কাঠা জমিতে কি করেছে, 20 কাঠা জমিতে কি বেগুন চাষ করেছে। আবার দেখো এই 35 কাঠা জমির মধ্যে 35 কাঠা জমির মধ্যে কি পটল চাষ করেছেন, কত হবে, পটল চাষ করেছে কত হবে, 3 একক পটল, 3 বাই কত হচ্ছে 7 গুণিত কত হচ্ছে 35, 7 5 35 আর 5 3 15 কাঠা। তাহলে এখানে 35 কাঠা জায়গার মধ্যে বেগুন চাষ করেছে 20 কাঠা আর পটল চাষ করেছে 15 কাঠা। তাহলে মোট জমি কত হচ্ছে 35 কাঠা হয়ে গেল। এবার বলেছে প্রতি কাঠায় বেগুন থেকে কত টাকা লাভ করেন, 150 টাকা। তাহলে অতএব বেগুনে লাভ কত হবে, বেগুনে লাভ কত হলো,
বেগুনের লাভ সমান কত করব, বেগুনের কতটা কাঠা হয়েছে 20 কাঠা জমিতে 1 কাঠায় যদি 150 টাকা ইনকাম হয়, তাহলে 20 কাঠায় কত টাকা ইনকাম করবে, তাহলে আমরা 150 সঙ্গে 20 গুণ করব, তাহলে 150 গুণিত 20 কত হবে 15 দুগুণে 30, 30 29 আর 2 শূন্য কত হবে 3000 টাকা। কত টাকা হবে 3000 টাকা লাভ করতে পারবে, 3000 টাকা। এরপর আর পটলে লাভ কত হবে, পটলে লাভ সমান কত হবে, পটলে লাভ হবে যে 3, পটলের লাভ দেখো 15 কাঠা জমিতে চাষ হয়েছিল, পটলের লাভ কত হয়েছিল বলা আছে প্রতি কাঠায় 125 টাকা, তাহলে 125 গণিত কত হচ্ছে 125 গণিত কত হচ্ছে 15 সঙ্গে কত আসবে, তাহলে 125-এর সঙ্গে আমরা কি 15 গুণ করব, 15 5 75, 5 হাতে 7, 15 30, 37 7 হাতে 3, 15 15 16 17 18 হয়েছে 1875 টাকা, 1875 টাকা। তাহলে পটলে মোট লাভ কত হয়েছে 3000 টাকা, আর সরি বেগুনে আর পটলে লাভ কত হয়েছে 1875 টাকা। তাহলে এবার আমরা কি করব, অনুপাত করব, লাভের অনুপাত। তাহলে লাভের মোট অনুপাত কত হবে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে তার বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত, অতএব বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত সমান 3000 ইস্টু কত হচ্ছে 1875 সমান আমরা কি করব, একটু কাটাকাটি করে ফেলে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করলে কি করব, দেখো আমরা একটু ফাঁকে যদি রাফ করি, এটা হচ্ছে 3000 আর বাই 1875, তাহলে চলো আমরা যদি একটু কাটাকুটি করি, তাহলে আমরা 25 একে 25, বাকি আছে কত হবে 5 0, 25 দুগুণে 50 শূন্য, আর এখানে কত হবে 25 200 হচ্ছে, আর 25 7 175, 25 7 কত হচ্ছে 175, এখানে কত হচ্ছে 5 7 5 12, অর্থাৎ 125, 125 25 5 125, তাহলে এখানে কত হবে 75 হচ্ছে, এখানে 120 আছে, 5 দ্বারা বিভাজ্য করি, তাহলে 5 দুগুণে 10, 20, 5 4 20, আর এখানে কত হচ্ছে 5 একে 5 আর 2 25, 5 5 25 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এখানে 5 8 8 3 24, 3 8 24, আর 3 5 15, 5 8:5 কত হচ্ছে 8:5, এটা কাটো 8 করো আর এটা কাটো 5 করো, কত হবে 8 কত হচ্ছে 5, 8:5 হচ্ছে, ঠিক আছে। তাহলে বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত কত পেলাম আমরা, লাভের পরিমাণের অনুপাত কত পেলাম 8:5, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি, পরের প্রশ্ন বলা আছে দেখো, এখানে পরের প্রশ্ন বলা আছে দেখতে পাচ্ছি আমরা 4 দাগের প্রশ্ন, যে সমান গতিবেগে কি বলেছে, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়, তাহলে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে চলো আমরা সময়টা নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে, চলো এই গণিতটা আমরা সমাধান করে ফেলি। চলো আমরা এই গণিতটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করি। তাহলে এখানে সময় বলেছে 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে 49 কিমি দূরে পৌঁছতে পারে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে 49.5 কিমি দূরত্ব অতিক্রম করে, দেখো ট্রেনটি বা মালগাড়ি বলা আছে, মালগাড়ি লিখতে পারো, মালগাড়ি 49.5 কিমি দূরত্ব অতিক্রম করে কত মিনিটে, এখানে ঘন্টা মিনিট আছে, আমরা কি সবগুলো মিনিটে কনভার্ট করব। 2 ঘন্টা মানে কত আছে, 2 ঘন্টা মানে 120 মিনিট আর 45 মিনিট, অর্থাৎ 165 মিনিট, 165 মিনিটে।
তাহলে 1 কিমি দূরত্ব অতিক্রম করে কত হবে? নিশ্চয়ই সরল সম্পর্ক, এক্ষেত্রে 165 বাই কত হচ্ছে? তাহলে 4 9.5 মিনিটে। এবার বলা আছে 58, তাহলে 58.5 কিমি দূরত্ব অতিক্রম করে কত সেকেন্ডে, কত মিনিটে? তাহলে এক্ষেত্রে 165 গুণিত কত হচ্ছে 585 বাই কত হচ্ছে বাই 4 9.5। এবার এর দুটো, একটা অঙ্কের আগে দশমিক ছিল, এর একটা অঙ্কের আগে দশমিকটা আমরা তুলে দিলাম। তাহলে কত হলো? তাহলে এবার দেখো এখানে 585, এখানে 495 হচ্ছে, আর 165। দেখো 165 তিনে কিন্তু 395 হয়, 165 তিনে 495 হয়। এবার 3 দিয়ে কাটবো, তাহলে 3 একে 3, তাহলে কত হলো? এখানে 2 28, 3 9 27, 1 15, 3 5 15, কত হলো? সমান হচ্ছে 195। কত হলো? 195। 195 মিনিট হলো উত্তর, মিনিটে 195 মিনিটে সে অতিক্রম করতে পারে। এখানে যদি আমরা 195 মিনিট মানে কত জানি আমরা, 195 মিনিট মানে কত হচ্ছে, কত ঘন্টা কত মিনিট। তাহলে 195কে যদি আমরা তাহলে 60 দিয়ে ভাগ করি, তাহলে 6 3 18, 180 বাই 5, এখানে 1 15, অর্থাৎ 3 ঘন্টা কত হবে? 195 মিনিট সমান কত হবে? 3 ঘন্টা 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা পরের প্রশ্ন বলা হচ্ছে 4 দিকে। চলো, জাহির একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাহলে 15টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল লিখেছে। প্রতিটি উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, প্রতিটি উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে? তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে বলা আছে, তাহলে এখানে 9টি প্রশ্ন ঠিক করেছে, সে কত পেয়েছে? মোট 33 নম্বর পেয়েছে। তাহলে প্রতিটি উত্তরের জন্য যদি 5 নম্বর হয়, তাহলে 9 5 35, কত ঘর কত ছিল? এখানে 33 নম্বর পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে যদি প্রতিটি প্রশ্নের মান, যদি প্রতিটি ঠিক উত্তরে কটা উত্তর ঠিক করেছে? 9টি উত্তর ঠিক করেছে। তাহলে প্রতিটি উত্তরের জন্য 5 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে প্রতিটি উত্তর যদি 5 নাম্বার দেওয়া হয়, তাহলে 9টি প্রশ্নের জন্য, তাহলে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে 9টি প্রশ্নের জন্য কতগুলো উত্তর নাম্বার পাবে পেতো? 9 5 45 নম্বর পাওয়ার কথা ছিল, এখানে কত নম্বর পেয়েছে? 33 নম্বর পেয়েছে। তাহলে বাকি নাম্বার কত হলো? তাহলে এখানে 7 হলো, আর ওখানে 7 5 12। তাহলে 12 নম্বর কথায় গেল না, 12 নম্বর হচ্ছে এই যে দেখো এই 15টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের ভুলের জন্য 12 নম্বর কাটা গেছে। তাহলে 12 নম্বরের ভুলের জন্য প্রতিটি ভুলের জন্য কত নম্বর করে কাটা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? 6টি প্রশ্ন ভুল হয়েছে, তো 6 দুগুণে 12, 2 নম্বর করে কাটা গেছে, অর্থাৎ কাটা গেছে কত হবে? -2। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য কত নম্বর কাটা গেছে, তাই কত নম্বর দেওয়া হয়েছে? তাহলে প্রতিটি প্রশ্নের জন্য, প্রতিটি ভুল প্রশ্নের জন্য কি -2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য -2 করে কাটা হয়েছে। বুঝতে পেরেছো আশা করি? আমরা মুখে মুখে গণিতটা করে ফেললাম, বুঝেছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে মোট 15টি প্রশ্ন ছিল, তাহলে এর মধ্যে 9টি সঠিক উত্তর হয়েছে। তাহলে 9টি সঠিক উত্তর হলে 9টি সঠিক উত্তরের জন্য কত নম্বর পাওয়া উচিত ছিল? তার হচ্ছে 35 নাম্বার। প্রতিটি প্রশ্নের নাম 5 নাম্বার ছিল, তাহলে মোট কত নম্বর পাওয়া উচিত ছিল? 35 নাম্বার, কিন্তু সে পেয়েছে 33 নাম্বার। তাহলে কত নম্বর পায়নি? তাহলে এখানে 12 নম্বর পায়নি। তো 12 নম্বর কাটা গেছে কী জন্য? 12 নম্বর কাটা গেছে এই 6টি প্রশ্নের ভুল জন্য। তাহলে 6টি প্রশ্নের জন্য 12 নম্বর যদি কাটে, তাহলে সেক্ষেত্রে একটি প্রশ্নের জন্য কাটবে কত হবে? 2 নম্বর কাটবে, অর্থাৎ কত হবে? -2 হবে। বোঝা গেছে? তাহলে চলো আমরা অ্যান্সারটা করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি লিখবো? জাহির, তাহলে জাহির ঠিক উত্তরের জন্য মোট কত নম্বর পাওয়া উচিত ছিল? তাহলে জাহির তাহলে 15টির মধ্যে 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে।
তাহলে এক্ষেত্রে মোট নম্বর কী হবে? এক্ষেত্রে মোট নম্বর পেয়েছে, তো এক্ষেত্রে মোট নম্বর কত হবে? তাহলে 9, প্রতিটি প্রশ্নের মান দিয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার। তাহলে ঠিক উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? 5 নাম্বার পেয়েছে, 5 নম্বর পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য লেখো, প্রতিটি ঠিক উত্তরের জন্য কত নম্বর? 5 নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে মোট কত নম্বর পাবে? এক্ষেত্রে মোট নম্বর হচ্ছে, এক্ষেত্রে 9 গুণিতক 5 কত হবে? 9 5 45। তাহলে এই 45 নম্বর পাওয়া উচিত ছিল তার, এই 45 নম্বর পাওয়া উচিত ছিল, যেহেতু 9টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন ঠিক করেছে, আর প্রতিটি প্রশ্নের মান বলা হচ্ছে 5, 9 5 কত হচ্ছে? 45 নম্বর পাওয়া উচিত ছিল তার। কিন্তু সে ভুল করেছে কতগুলো? ভুল করেছে কতগুলো? ভুল করেছে সমান 6টি। 6টি ভুল করেছে, 6টি ভুল করেছে। তাহলে 6টি ভুল করেছে, আর ভুল উত্তরের জন্য মোট নম্বরে পার্থক্য কত হবে? তাহলে ভুল করছে 6টি, তাহলে অতএব ভুল উত্তরের জন্য তার নাম্বারের পার্থক্য কত হবে? তাহলে কত কম পেয়েছে? কিন্তু ভুল করেছে 6টি, কিন্তু ভুল উত্তরের জন্য কত নম্বর কম পেয়েছে? ভুল উত্তরের জন্য সে যেখানে 45 নাম্বার পাওয়া উচিত ছিল, সে পেয়েছে কত হবে? 33 পেয়েছে, কত হবে? 12। কত হবে? 12 নম্বর। ভুল উত্তরের জন্য 12 নম্বর কম পেয়েছে, 12 নম্বর কম পেয়েছে। তাহলে অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা গেছে? অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা গেছে? প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা গেছে? ভুল উত্তরের জন্য তাহলে এখানে 12 ভাজিতক 6 সমান 2, উত্তরের জন্য 2 নম্বর কাটা গেছে, 2 নম্বর কাটা হয়েছে। তাহলে অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? তাহলে অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? তাহলে এখানে শেষ তোমাদের অ্যান্সার কী চাওয়া হয়েছিল? বলা হয়েছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়েছে। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি। দেখো 3 থেকে 2 থেকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। -18 ভাজিতক জিজ্ঞাসা চিহ্ন +3 সমান -6। তাহলে কত হবে? জিজ্ঞাসা চিহ্ন করে কত হবে? তাহলে তোমাদের প্রশ্ন ছিল যে -18 ভাজিতক দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন দেব ইকুয়ালস টু +3 ইকুয়ালস টু -6। তাহলে সমান, দেখো এই জিজ্ঞাসা চিহ্ন কত হলে তার সঙ্গে 3 যোগ করলে কত হবে? -6 হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা গণিতের ভাষায় যদি সমাধান করি সেক্ষেত্রে হবে, তাহলে এক্ষেত্রে ধরো আমি এটা এক্স বা জিজ্ঞাসা চিহ্ন আমি থাকুক না, দেখো বা দেব, তাহলে -18 ভাজিতক জিজ্ঞাসা চিহ্ন +3টা এইদিকে নিয়ে চলে যাব, তাহলে -3 হবে। তাহলে -6 আর -3 কত হবে? -9 হচ্ছে। তাহলে -18 যদি হয়, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা এবার আমরা এক্স ধরে নিই, তাহলে ভাজিতক এক্স ধরি ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে -9 হচ্ছে, বা তাহলে এক্ষেত্রে ভাগ আছে যদি আমরা উল্টে দিই কত হবে? -18 গুণিত কত হবে? 1/x হবে। এক্ষেত্রে -18 হবে, এই ক্ষেত্রে কী হবে?
তাহলে এক্সের সঙ্গে -9 ইকুয়ালস টু -9 হবে, গুণ হবে, গুণ হলে এখানে কত হবে, এখানে হওয়ার কথা ছিল বা -18 বাই কত হচ্ছে এক্স, এক্স ইকুয়ালস টু -9, তাহলে বা তাহলে -9x ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু কত হবে, এখানে -18 হবে, তাই না? তাহলে বা এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে তাহলে তাহলে মাইনাস মাইনাসটা তুলে দাও, কত হচ্ছে এক্স থাকছে, এক্স ইকুয়ালস টু কত হবে 18 বাই কত হবে 9, 9 দুগুণে 18 সমান কত হবে 2, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন মানটা কত হবে, অথবা ইকুয়ালস টু কত হবে 2 হবে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে কত হবে 2 উত্তর বসবে, বুঝেছো? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে এখানে 5-এর দাগে, দেখো 5-এর দাগে কি বলা আছে, 5-এর দাগে তোমাদের বলা আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া বলা আছে। এর দাগে শুভদ্বীপের আঁকা একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, 3টি বাহু আছে, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে 3টিকে যোগ করে দেবো, 3 যোগ করলে পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে 3টি বাহুর যোগ করলে পরিসীমা হবে, আমরা জানি ত্রিভুজের যে কোনো জ্যামিতিক চিহ্নে তার বাহুগুলোর, তার পরিধি বরাবর বাহুগুলোর যোগ করলে বা পার্শ্ব রেখাগুলো বরাবর যোগ করলে কী হবে, তার পরিসীমা বের হবে। এই ত্রিভুজের বাহুগুলো 3টি বাহু যোগ করবো আমরা, কী বলেছে 2x + 4 প্লাস কত হচ্ছে 3x + 1 যোগ 4x - 8 যোগ করে দেবো। তাহলে 3টি বাহুর যোগ করবো, তাই প্লাস আছে, সুতরাং আমরা কি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন বোধ করিনি, তোমরা ব্র্যাকেট দেবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট খুলবে, আরেকটা স্টেপ করবে। তাই 2x 3x 4x যোগ আছে 4 3 7 8 9, 9x, আর এখানে 4 আর কত হয় 5 5 আর -8, 5 8 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে -5 3 8 3, কত হচ্ছে তোমার উত্তর হচ্ছে তোমাদের কত হচ্ছে 9x - 3, কত হচ্ছে 9x মাইনাস কত হবে 3 হবে 3 সেমি, একক অবশ্যই দেবে সেমি, বুঝেছে? একক কি দিবে সেমি, কত হবে 9x - 3 সেমি। চলো পরের প্রশ্ন কি বলা আছে কি, পরের প্রশ্ন বলা আছে যে 2 দিকের প্রশ্ন y প্লাস y/x = 3 হলে এই প্রশ্নের মানটা আমাদের সমাধান করতে হবে xy yx হচ্ছে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে এক্ষেত্রে হবে কি, তাহলে এখানে মানটা যে 3 রয়েছে, তাহলে x² - y² প্লাস y² তাহলে ইকুয়ালস টু কী দেবো, তাহলে x/y প্লাস এখানে মানটা প্লাসে আছে, অর্থাৎ y/x এর হোল স্কোয়ার -2 ইন্টু x/y ইন্টু y/x, y কেটে দাও, কত হলো, এর মানটা কত আছে, মানটা বসে দাও এখানে, কত হচ্ছে মানটা কত ছিল 3 ছিল, 3 এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2, কত হচ্ছে 3 3 9 - 2 কত হচ্ছে 7, তোমাদের উত্তর কত হলো, উত্তর হচ্ছে তোমাদের 7, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 3 থেকে সূত্রের সাহায্যে 2x + 4y - 3z হোল স্কোয়ার মাইনাস 2x - 4y + 3z হোল স্কোয়ার এর সরলতম মান নির্ণয় করতে বলা হচ্ছে। চলো এর সরলতম মানটা আমরা নির্ণয় করি। তাহলে সরলতম সূত্রের সাহায্যে বলা আছে, সরলতম মান কি বলা আছে, তাহলে 2x + 4y 2x + 4y বলা হচ্ছে মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2x - 4y প্লাস কত হচ্ছে 3z এর হোল স্কোয়ার। দেখো এটা হলো যদি এ ধরি আর যদি বি ধরি, তাহলে a² - b² সূত্র, x is a² - b² সূত্র, আর প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান, অর্থাৎ 2x + 4y - 3z প্লাস 2x - 4y প্লাস 3z, একটা হলো। আবার একটা দেখো, আবার একটা হবে 2x + 4y - 3z - 2x, ব্র্যাকেটের সব সাইনগুলো চেঞ্জ করে দাও, মাইনাস আছে প্লাস করো 4y প্লাস আছে মাইনাস করো 3z সমান, এবার এক্সগুলো কী পেলাম 2x আছে 2x আছে, অর্থাৎ 4x হচ্ছে, আর হচ্ছে 4y আর 4y, তাহলে প্লাস মাইনাস কী হচ্ছে মাইনাস কেটে দাও, এখানে -3z আর প্লাস 3z কেটে দাও, অর্থাৎ 4x থাকছে ইন্টু থাকছে, এদিকে দেখো 2x আর 2x কেটে দাও, এখানে 4y আছে আর প্লাস 4y
প্লাস 4y অর্থাৎ প্লাস 8y হচ্ছে 8y হচ্ছে, তাহলে প্লাস 8y হচ্ছে, আর মাইনাস 3z আর প্লাস 3z হচ্ছে। আচ্ছা, মাইনাস 3z মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ কী হচ্ছে মাইনাস, কী হচ্ছে মাইনাস মাইনাস 3 3 6 6z মাইনাস 6z হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে এই ক্ষেত্রে পেলাম কি, দেখো এখানে 8x এখানে প্লাস হচ্ছে, অর্থাৎ এটা ব্র্যাকেট হবে, এই রাশিটার মান হচ্ছে অর্থাৎ 4x, দেখো 2 2 4, এখানে হচ্ছে 2 2 2 4 হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে কত পেলাম, 4 4 8 পেলাম, 4 4 8 পেয়েছি, অর্থাৎ আমরা কি করব, কমন নেব একটা। চলো তাহলে 4x ইন্টু 8y মাইনাস 6z, ঠিক আছে। এখান থেকে যদি আমরা কি কমন নেব, এখানে যদি 8 আছে আর 6 আছে, যদি 2 কমন নেই কত হচ্ছে, তাহলে 4x ইন্টু এর থেকে 2 কমন নেব, 2 কমন নিলে 2 4 8y মাইনাস, আর হচ্ছে 2 3 6 কত হচ্ছে 4 2 8, তাহলে 8x ইন্টু 4y মাইনাস 3z, বুঝেছে, 4y মাইনাস 3z আছে তোমাদের সঠিক উত্তর এটা, বুঝেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো গণিতটা। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন দেখো 6 দেখে, দেখো উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি, বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার, এই গণিতগুলো বারবার করা হচ্ছে, কেমন, এগুলো তোমরা অবশ্যই পারতে। তাহলে চলো আমরা গণিতটা একটু দেখে নিই কী বলা হচ্ছে এখানে। দেখো এখানে বলা হচ্ছে এ স্কোয়ার, বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, বিসি হচ্ছে, অর্থাৎ বি আর সি, এ থাকবে সামনে, এ স্কোয়ার মাইনাস, তাহলে বি স্কোয়ার আছে, ব্র্যাকেট দেবো, মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস 2bc আর প্লাস সি স্কোয়ার সমান, তাহলে এ এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার কী হলো, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু আর এ মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। পরের প্রশ্ন কী রয়েছে, 2 এর দাগের প্রশ্ন যেটা রয়েছে, 2 এর দাগে রয়েছে তাহলে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তাহলে চলো একে আমরা কি করব, এক্ষেত্রে এই দুটো পদের মধ্যে দেখো কমন আছে, কি আছে, এক্স এর কমন আছে, আমরা যদি এক্স কমন নেই কি হচ্ছে ওয়াই প্লাস কত হচ্ছে 2 হচ্ছে। আবার এই দুটো পদের মধ্যে কোনো কমন নেই, মানে এক কমন নিলে কী হবে, ওয়াই প্লাস 2 হচ্ছে, সমান কি বলো, দুটো কমন পদের একটি লেখো, তাহলে ওয়াই প্লাস 2 অ্যাড হবে এক্স প্লাস 1 পড়েছিল, তাহলে এক্স প্লাস 1, এটা তোমাদের সঠিক উত্তর। তাহলে চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে, তাহলে সূত্রের সাহায্যে সরলতম মান, উৎপাদক বিশ্লেষণ এগুলো হয়ে গেছে, বাকি আছে কোনটা, সমাধান করবো বলেছে, এই যে সমাধান দুটো রয়েছে এই সমাধান দুটো করবো আমরা। চলো প্রথম সমাধানটা কি বলা আছে, প্রথম সমাধান 7 এর 1-এরটা কি বলা আছে, 7 এর 1-এর সমাধানটা কি বলা আছে, তাহলে 7 এর 1-এর সমাধানটা রয়েছে দেখো, তাহলে 2x বাই 3 ইকুয়ালস টু বলা আছে 2x বাই 3 ইকুয়ালস টু 3x বাই 8 প্লাস 7 বাই 12, বা তাহলে 2x বাই 3 তাহলে মাইনাস 3x বাই 8 ইকুয়ালস টু 7 বাই কত হচ্ছে 12, 7 বাই 12, তাহলে 2x বাই 3 হচ্ছে ইকুয়ালস টু 3x বাই 8 প্লাস চলে গেলে মাইনাস এসছে 7 বাই 12, তাহলে বা আমরা এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং লসাগু হবে না, গুণ করব আমরা, কত হবে 8 3 কত হচ্ছে 24, আর এখানে 3 আর 8 8 2 16, 16x মাইনাস 3 3 9, 9x ইকুয়ালস টু 7 বাই কত হচ্ছে 12, তাহলে বা কত হচ্ছে 16 থেকে 9 বাদ কত হচ্ছে, তাহলে 9 7 16, তাহলে 7x হচ্ছে 7x বাই কত হচ্ছে 24 ইকুয়ালস টু কত হচ্ছে 7 বাই 12, তাহলে 12 2 কত হচ্ছে 24, কত হলো, তাহলে বা তাহলে 7x বাই কত হচ্ছে 2 ইকুয়ালস টু 7 বাই 1। তোমরা এই সাথ আর এই সাথ কাটতে পারো, অসুবিধা নেই, কেননা এক গুণ সম্পর্ক আছে, তাহলে বা তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 2, এখানে অ্যান্সার কত হলো 2 হলো, 7 এর 1-এর অ্যান্সারটা কী হলো, 7 এর 1-এর অ্যান্সার হলো এক্সের মান কত হলো 2 হলো।
এরপরে যেটা রয়েছে দেখো, এখানে রয়েছে দেখো তাহলে 5 × x+3 + 4 × 2x+6 = 0। চলো এই সমীকরণটা আমরা সমাধান করি। তাহলে বলেছে তোমাদের 5 ইন্টু বলেছে 5 × x+3 + 4 × 2x + 6 = 0। তাহলে বা আমরা সাধারণ গুণ করব 5x + 15 প্লাস 4 দুগুণে 8 8x প্লাস 8 6 4 24 = 0। বা 5x আর 8 8 5 13, তাহলে 13x প্লাস কত হবে 24 আর 15, তাহলে 5 4 9, তাহলে আছে 2 1 3 39 = 0। তাহলে বা তাহলে তাহলে 13x প্লাস 39 এদিকে গেল -39, বা x -39 বাই কত হচ্ছে 13, 13 3 39 কত হবে -3। তাহলে অতএব x কত হলো -3। তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে x কত হলো -3 হলো। চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 8 দিকের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একের দিকের XYZ একটি ত্রিভুজ আঁকো যার XYZ = 6.5 সেমি, আর একটা কোণ XYZ = 60 ডিগ্রি হলে XYZ 70 ডিগ্রি হবে। তাহলে এইগুলো, এই জ্যামিতিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই পারবে। একটি আয়তক্ষেত্রে রেট আঁকো যার RE = 6 সেমি আর E = 5 সেমি, এগুলো তোমরা পারবে অবশ্যই, এগুলো আগে প্র্যাকটিস করেছো কেমন। তাহলে তিন নম্বর প্রশ্ন দেখো, একটি রম্বস হোম আঁকো, HOM কোণ = 60 ডিগ্রি এবং OHO কোণ HO = 6 সেমি বলা আছে। রম্বস, যে রম্বস হচ্ছে তার প্রতিটি বাহু সমান হবে আর প্রতিটি বিপরীত কোণগুলো সমান হবে। এক্ষেত্রে দেখো, তারপরে দেখো 9 থেকে দেখো যে প্রদত্ত চিত্রটি দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে লেখো। দেখো এখানে দুটি চিত্র দেখো, দুটি চিত্র সর্বসম হচ্ছে কিনা দেখো। এটা হচ্ছে 5.5 সেমি আর এটা হচ্ছে 8.2 সেমি, এটা 60 ডিগ্রি কোণ। দুটি কোণের মাঝের 60 ডিগ্রি কোণ হচ্ছে, সুতরাং এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অবশ্যই কিন্তু কি হচ্ছে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দুটি কিন্তু সর্বসম হবে। দেখো 5.5 সেমি আর 8.2 সেমির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 5.5 সেমি আর 8.2 সেমির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এটা সর্বসম কোণ। এটা হবে সাইড অ্যাঙ্গেল সাইড। এক্ষেত্রে এর মানটা কী হবে তোমরা লিখবে এইভাবে, যে যে এর সর্বসমতার কোন সূত্র অবলম্বন করছে, সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্রটা অবলম্বন করছে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কী হবে, শর্তানুসারে ত্রিভুজ প্রথমে PQR হচ্ছে PQR, তাহলে PQR হচ্ছে PQR কোণ, কিউ কোণ কত হচ্ছে, কিউ কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর সর্বসম দেখো, সর্বসম দেবে সর্বসম ত্রিভুজ জি, ত্রিভুজ হচ্ছে GHI, বুঝেছে? এটা হচ্ছে তোমাদের সর্বসমতার শর্ত। এবার তোমরা একটু প্রমাণ করে দেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি, প্রদত্ত চিত্র থেকে একজোড়া একান্ত কোণ, একজোড়া বিপরীত কোণ আর একজোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো। এখানে যে ধরো দেখো একজোড়া একান্ত কোণ কোনগুলো হবে, একজোড়া একান্ত কোণ এখানে দেখছে AEY, দেখো AEY করতে পারো বা এফ করতে পারো, AEY, এই কোণ একান্ত কোণটা হবে। আর এই কোণ অর্থাৎ কি কোণ, এক্স, দেখো XFD, এই কোণ দুটো কি হচ্ছে একান্ত কোণ। এই কোণের আর এই কোণ কি পরস্পর একান্ত কোণ, আবার এই কোণ আর এই কোণ কি হচ্ছে একান্ত কোণ, বোঝা গেছে? তাহলে এই দুটো কোণ একান্ত কোণ হচ্ছে, দুটো একান্ত কোণ পেয়ে গেছে, তাহলে এই কোণ একান্ত এই কোণ লিখতে পারো। এর বলছে বিপরীত কোণ দেখো, তাহলে ই কোণ আর এই কোণটা দেখো, এই কোণ দেখো AEX কোণ, এর বিপরীত কোণ কোনটা হবে BEY কোণ। তাহলে এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ হয়, আবার এই কোণ আবার এই কোণ বিপরীত কোণ হয়, বুঝা গেছে? এরপর কি বলেছে, অনুরূপ কোণ। তাহলে ভেদকের এক পাশে অবস্থিত অনুরূপ কোণগুলো কোনটা হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ বা অনুরূপ কোণ কি হবে, যে আমরা একটা অনুরূপ কোণের এক্সাম্পল দিতে পারি, যে XEB কি হচ্ছে XEB কোণ, এই কোণের অনুরূপ কোণ কোনটা হবে XFD। XF কোণটা ছিল, এটা ছিল XF কি আছে D, তাহলে এই কোণটা আর এই কোণটা তোমরা অনুরূপ কোণ দিতে পারো। তাহলে এরপরে আমাদের কি ছিল, এই কোণের থেকে এখানে এক জোড়া একান্ত কোণ, এক জোড়া বিপরীত কোণ আর এক জোড়া অনুরূপ কোণ, বোঝা গেছে?
এরকম চিত্র দেখে তোমরা বারবার প্র্যাকটিস করছো, এগুলো পারবে অবশ্যই। তোমরা এরকম একটা প্র্যাকটিস করে এগুলো অবশ্যই পড়বে, কিন্তু সর্বসমতা সূত্র বা একান্ত কোণ, বিপরীত কোণ, অনুরূপ কোণ, এগুলো পড়বে। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝো, চিত্র এঁকে বোঝাও। কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝো, চিত্র এঁকে বুঝে দাও। চলো দেখো ত্রিভুজের মধ্যমা কাকে বলবো, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটিকে ত্রিভুজটির মধ্যমা বলবো আমরা। পাশের চিত্র দেখো এ বি সি ত্রিভুজের মধ্যমা দেখো, তাহলে বি সি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে তার বিপরীত বাহু বিপরীত কোণের অর্থাৎ এ কোণে বিপরীত বাহু বি সি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ হবে তার মধ্যমা। আর এখানে বি কোণের ক্ষেত্রে এর বিপরীত বাহু হচ্ছে এ সি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে সংযোগ সরলরেখাংশ মধ্যমা। আর আর আবার দেখো এ বি বাহুর তার বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এর সংযোগ সরলরেখাংশ হচ্ছে মধ্যমা। অর্থাৎ এই তিনটি বাহুর সংযোগ সরলরেখাংশগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো তার মধ্যমা। তো ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা 3টি হওয়ায় মধ্যমা সংখ্যাও 3টি হয়। চিত্রে দেখো এবিসি যে ত্রিভুজের কথা বলা হয়েছে, এই 3টি শীর্ষবিন্দু বলা হয়েছে এবিসি 3টি শীর্ষবিন্দু, ডিইএফ এই 3টি হলো যথাক্রমে বিসি সিএ এডি এর মধ্যবিন্দু। এর মধ্যবিন্দু হলো এর পরে পরে আর কিছু আঁকার দরকার নেই। এখানে বলেছে দেখো মধ্যমা 3টির সমবিন্দু, এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে, বুঝেছো? এটা একটু জানবে তোমরা, বুঝেছো? এভাবে একটা চিত্র অঙ্কন করবে, এগুলো তার মধ্যমাগুলো অঙ্কন করে দেবে, বুঝেছো? 3টি মধ্যমা হয়েছে, একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সি এফ বিই এডি এই 3টি মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, আগে ও বিন্দুতে ছেদ করছে, বুঝেছো? এরপরে দেখো উচ্চতা। এরপরে দেখো উচ্চতা কাকে বলবে আমরা, যে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্ব, লম্ব হবে, লম্ব দূরত্বকে ত্রিভুজের উচ্চতা বলে। দেখো আমরা যদি একটা ছবি অঙ্কন করি, দেখো দেখো লম্ব মানে কি, সমকোণে অবস্থান করবে, সমকোণ অবশ্যই হতে হবে। দেখো এ বি সি একটি ত্রিভুজ, তাহলে এ তার শীর্ষবিন্দু, এর বিপরীত বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু নয়, তার লম্ব দূরত্ব। দেখো এ কিন্তু লম্ব দূরত্ব মানে তার একটি কোণ কিন্তু সমকোণ হতে হবে, বুঝে গেছে? তাহলে এটা কিন্তু সমকোণ হতে হবে, তাহলে সমকোণ হতে হবে। তাহলে এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করে তোমরা লিখে দেবে কি, যে এডি বিসি সি এ উচ্চতা যখন ভূমি যথাক্রমে বিসি সি এ এবি, দেখো ভূমি কিন্তু দেখো ভূমির সঙ্গে যে লম্ব অঙ্কন করেছি তার কোণ যেন কী হবে, সমকোণ হয় 90 ডিগ্রি। দেখো এখানে যে এ বি বাহুর উপর সি বিন্দুর উপর যে লম্ব আমরা এফ বিন্দুতে ছেদ করেছি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এইভাবে তার উচ্চতা হবে, উচ্চতার মধ্যমা দুটো অনেকটা পার্থক্য আছে, বুঝেছো? তাহলে এভাবে তোমরা এভাবে এর লম্ব অঙ্কন করবে। দেখো এখানে এ বি সি ত্রিভুজের লম্ব কোণটা হবে এডি, এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার লম্ব দূরত্বকে বলা হবে। বিডি বাহুর উপর লম্ব দূরত্বকে কে বা লম্ব এডি, এটা হবে তার উচ্চতা, অর্থাৎ এডি হবে লম্ব। এ বি সি ত্রিভুজের উচ্চতা কি হবে, এডি, বুঝে গেছে? এভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে। তারপরে এখানে কি লেখা আছে দেখো, এ বি বিসি ডি সি বিডি উচ্চতা যখন এডি বিসি সি এফ উচ্চতা যখন এফ ভূমি যথাক্রমে বিসি এ বি এ সি ভূমি যথাক্রমে বিসি সিও এ বি বাহু বাহু এ বি বাহু, এখানে বাহু কি বলা আছে, এবার এডি বিই এ সি এফ উচ্চতা যখন ভূমি যথাক্রমে বিসি সি এ বি, বুঝেছে? প্রতিটি বাহু এডি লম্ব উচ্চতা হবে, এডি উচ্চতা হবে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর উচ্চতা এডি, আবার এ বি বাহুর উপর উচ্চতা হচ্ছে সি এফ, আবার সি বাহুর উপর উচ্চতা কোনটা হবে, ইবি, বুঝেছো? চলো এরপর কি প্রশ্ন বলা আছে, এরপরে প্রশ্ন বলা আছে দেখো সামান্তরিক কাকে বলে, সামান্তরিক কাকে বলে চিত্র অঙ্কন করো। আর ষড়ভুজের কর্ণ সংখ্যা কয়টি, ষড়ভুজের কর্ণ সংখ্যা এই সূত্রটা জানি আমরা। প্রথমে সামান্তরিকের সংখ্যাটা আমরা একটু দেখে নিই। তাহলে সামান্তরিক কাকে বলবো আমরা, যে সামান্তরিক বলবো যে চতুর্ভুজের বিপরীতে বাহুগুলির পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলবো। এখানে সামান্তরিক রয়েছে, দেখো দেখো সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির পরস্পর সমান্তরাল তা হলো সামান্তরিক। এখানে চিত্রটা অঙ্কন করে দেবে, আর এর পাশে 4টি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু দেখে রাখবে, বুঝেছো? এরপর বলেছে যে ষড়ভুজের কর্ণ সংখ্যা কত হয়, যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা বের করার একটা সূত্র আছে, যে এন ইন্টু কী হয় না, এন ইন্টু এন মাইনাস 3 বাই কত হচ্ছে 2। তাহলে ষড়ভুজের কটি বাহু, 6টি বাহু, 6 ইন্টু 6 মাইনাস 3 বাই কত হচ্ছে 2 সমান 6 ইন্টু 2, 6 থেকে 3 বদলে কত হচ্ছে 3 বাই কত হচ্ছে 2 সমান,
তো 6 থেকে 3 বাদ দিয়েছি, কত আছে? 6 থেকে 3 বাদ দিলে 3 হচ্ছে, আর 6 6 3 18, 18 2 অর্থাৎ 9, কত হবে? 2 3 কত হচ্ছে? 6, 3 3 9, 9 হচ্ছে, কত হবে? 9টি। তাহলে ষড়ভুজের কর্ণ সংখ্যা কত হবে? 9টি। তাহলে 5 থেকে প্রশ্ন দেখো, ঘূর্ণন প্রতিসম কোণ ও ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে? এটা আমরা আগে ক্লাসগুলোতে ভালো করে প্র্যাকটিস করেছি। তাহলে এখানে দেখো, ঘূর্ণন প্রতিসম কোণ কাকে বলবো আমরা? কোনো বস্তু বা জ্যামিতিক চিত্রকে সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে বস্তুটি বা চিত্রটি নিজের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়, সেই কোণের পরিমাণকে মাপকে ঘূর্ণন প্রতিসম কোণ বলে। যেমন নিচে দেখো, যেমন বর্গক্ষেত্রের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে 360 ডিগ্রি বাই 4 সমান কত হবে? 90 ডিগ্রি। এরপর দেখো, ঘূর্ণন প্রতিসম মাত্রা কি বলা আছে? ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে যে কোনো জ্যামিতিক চিত্র সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার চিত্রটির প্রাথমিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়, সেই সংখ্যাকে কি বলা হয়? ঘূর্ণন প্রতিসম মাত্রা বলে। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল একটু দেখে নাও তোমরা। দেখো, যেমন সমবাহু ত্রিভুজের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা হবে 360 ডিগ্রি বাই 120 সমান 3 হবে। ঠিক আছে? আর বর্গক্ষেত্রের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা কী হতে হবে? 360কে আমরা 90 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে 4 হচ্ছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন কী বলা আছে দেখে নিই আমরা একটু। 10 থেকে চলে এলাম আমরা। 10 থেকে কী বলা আছে? 10 থেকে হচ্ছে প্রদত্ত 2 নম্বর চিত্র থেকে প্রশ্নগুলো উত্তর দাও। এখানে বলা আছে, দেখো এদিকে নিচের সারিগুলো সাল দেওয়া আছে, এদিকে হচ্ছে বিক্রি বইয়ের সংখ্যা, কতগুলো বই বিক্রি হয়েছে দেখো। এখানে বলেছে প্রথমটা হচ্ছে পড়ার বই আর হচ্ছে গল্পের বই। প্রথম ব্ল্যাকটা কী হবে? পড়ার বই, আর হচ্ছে হালকা ব্ল্যাকটা কী হবে? গল্পের বই। তাহলে সব থেকে বেশি পড়ার বই বিক্রি হয়েছে কত সালে এবং কটি? সব থেকে পড়ার বই দেখো, প্রথমটা পড়ার বই জানি, সব থেকে পড়ার বই বিক্রি হয়েছে দেখতে পাচ্ছি আমরা 2000 কত সালে? 2000 সম্ভবত কত হচ্ছে? 2013 সালে। 2013 সালে কিন্তু সব থেকে বেশি পড়ার বই বিক্রি হয়েছে। দেখো 2013 সালে কতগুলো? 1400টি বিক্রি হয়েছে। 1400টি সব থেকে বেশি, 1400টি পড়ার বই বিক্রি হয়েছে 2013 সালে। এবার আছে আর কটি বই? তাহলে কত হবে? 1400টি বই বিক্রি হয়েছে। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন আছে যে 2009 ও থেকে 2010 সালের মোট কতগুলি পড়ার বই বিক্রি হয়েছে? 2009 সালে দেখো, 2009 সালে কতগুলো হচ্ছে? 2009 সালে হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2009 সালে কত হয়? 2009 সালে পড়ার বই হচ্ছে 1200টি, আর 2010 সালে 800টি, অর্থাৎ 2000টি। 2000টি। এখানে কি বলেছে? 2009 থেকে 2010 সাল বলা আছে, অর্থাৎ 2000টি। 2009 সাল থেকে 2010 সাল হচ্ছে মোট কতগুলি? এদিকে 800টি, 2010 সালে 800টি, আর 2009 সালে কত হবে? 1200টি। আর 1200 আর 800 কত হবে? 2000। বোঝা গেছে? বিক্রি আচ্ছা গেছে মোট কতগুলি পড়ার বই বিক্রি হয়েছে? হ্যাঁ, 2000টি হবে। পরের প্রশ্ন দেখো, 3 থেকে প্রশ্ন, 900টি গল্পের বই বিক্রি হয়েছে কত সালে? 900টি গল্পের বই বিক্রি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। 900 কোথায় আছে? 900 এখানে, 800, 900, 1000 এখানে। এই সোজা কোনটা হবে? দেখতে পাচ্ছি আমরা 900টি কী আছে? গল্পের বই। 900টি গল্পের বই হচ্ছে এই সালটা হবে 900, অর্থাৎ 2012 সালে। 2012 সালে 900টি গল্পের বই বিক্রি হয়েছে। 2012 সালে 2012 সালে 900টি গল্পের বই বিক্রি হয়েছে। এবার দেখো বলা আছে 4 থেকে প্রশ্ন, সব থেকে কম গল্পের বই বিক্রি হয়েছে কত সালে এবং কয়টি? সব থেকে কম গল্পের বই বিক্রি হয়েছে কত সালে? 2011 সালে। 2011 সালে সব থেকে কম গল্পের বিক্রি হয়েছে কতগুলো? এখানে দেখতে পাচ্ছি আমরা 700টি। কতগুলো? 700টি। 700টি গল্পের বই বিক্রি হয়েছে। বুঝছে? 600 আর 800-এর মাঝখানে দেখো পড়ছে লাইনটা, অর্থাৎ 700টি বিক্রি হয়েছে। বোঝা গেছে? তো আমি তোমাদের আজকের তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরোনো ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আমি আজকে তোমাদের আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এর পরের ক্লাসে অর্থাৎ 19তম মডেল স্কুলটা আমি শিগগিরই তোমাদের সমাধান করব। সামনে পরীক্ষা চলে এসছে, অবশ্যই তোমাদের জন্য এই সমস্ত প্রশ্নের সমাধানগুলো আমি দ্রুত করবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আমার পরের কোনো অনেক ভিডিওতে।